শেখ হাসিনা গত 15-16 বছর ক্ষমতায় থেকে বিরোধী দল এবং ভিন্ন মতের প্রতি যে উপহারটা দিয়েছে, সেই উপহারটা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের পা পঙ্গু করে দেওয়া, হাত ভেঙে ফেলা, চোখ অন্ধ করে দেওয়া অথবা পৃথিবী থেকে তুলে দেওয়া। নিঃশব্দে নীরবে বাংলাদেশের জনপদের পর জনপদে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, যারা আইনের শাসনের পক্ষে কথা বলেছেন, যারা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছেন, তারা অনেকেই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী এবং তার পেটুয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, সবই হিটলারের গেস্টাপো বাহিনীর আদলে তিনি এই কাজটি করেছেন, অত্যন্ত নির্মমভাবে, অত্যন্ত নিষ্ঠুরভাবে। কেউ গুম হয়েছেন, খুনের কথা তো বলেছি, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, কেউ বাকি নাই। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, ওয়ার্ড থেকে রাজধানী পর্যন্ত, আপনার জনপ্রতিনিধি, মেম্বার অব দি পার্লামেন্ট, কাউন্সিলর, কে বাকি আছে শেখ হাসিনার গুম থেকে? এবং অদ্ভুত ব্যাপার, এই যে তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই নিপীড়ন চালিয়েছেন, এই জীবন বিনাশী, প্রাণ বিনাশী কর্মসূচি পালন করেছেন, যে গোটা দেশকে নিস্তব্ধ করার জন্য কেউ যাতে টু শব্দ করতে না পারে, তিনি যা করবেন সেটাই ঠিক। স্বৈর শাসকরা দেশে দেশে যুগে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছেন, ঠিক একই পদ্ধতি শেখ হাসিনা অবলম্বন করেছেন। তিনি 18 কোটি টাকা ঋণ নিয়ে এসছেন, 18,35,000 কোটি টাকা, 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। টু শব্দ করা যাবে না। আপনার জ্বালানি নেই, গ্যাস নেই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছেন, কারণ এখানে তার নিজের লোকরা আছে, তার দলের লোক আছে, তার আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার বন্ধন হয়েছে নতুন, তারা আছে, কিন্তু জ্বালানি নাই। বিদ্যুৎটা উৎপাদন হবে কি করে? দিয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অনেক টাকা তারা উপার্জন করবে, সেটা বিদেশে পাচার করবে। শেখ হাসিনা উনি ভাবতেন তিনি যে অন্যায় করছেন, হয়তো কোনোদিন পালাতে হতে পারে, তখন এই টাকাগুলো শেখ হাসিনার কাজে লাগবে। এই কারণে তিনি সামিট সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য তিনি টাকাগুলো দিয়েছেন। এটা তো আমরা সবাই জানি। এবং যে কালো টাকা তিনি দেশে রেখেছেন তার লোকজনরা, সেটা তিনি ব্যবহার করেছেন নির্দয়ভাবে বিরোধী মত এবং কোনো ধরনের আন্দোলন যাতে গড়ে উঠতে না পারে সেইটার কাজে লাগাতে। আপনি আবরার একটি মেধাবী ছাত্র, তাকে হত্যা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নামের আগে ছাত্র শব্দটা আছে। শেখ হাসিনা এই ছাত্র পছন্দ করে না। শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না। শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না। দেশ টিকলো কি না টিকলো এটা তো তার দরকার নেই। তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, টিকিয়ে রাখবে তাকে, এইটা তিনি বিশ্বাস করতেন। তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র, তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় কত 56%, 56% কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে গেছেন। আপনার মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবে, চাকরি করবে, এইটা তো শেখ হাসিনার পছন্দের মধ্যেই পড়বে না। তার দরকার কি? তাকে তো সহায়তা করবে পার্শ্ববর্তী দেশ থেকে। সুতরাং এটা দরকার পড়েনি। যদি কেউ করতে চায়, তার এই অনাচারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চায়, সেই জন্য তিনি ছাত্রলীগকে তৈরি করেছিলেন। সমস্ত মানবতা, সমস্ত সভ্যতা, বিবেক শেখ হাসিনা এই ছাত্রলীগের কাছ থেকে কেড়ে নিয়েছে, যুবলীগের কাছ থেকে কেড়ে নিয়েছে। না হলে একটা দর্জি ছেলে, কিশোর একটি ছেলে বিশ্বজিৎকে অত নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে ছাত্রলীগ? ও চিৎকার করে বলছে আমি হিন্দু, আমি হিন্দু, আমি বিএনপি করি না,
তারপরেও তারা মারছে যে তুই হরতাল করছিস বেটা। আবরার দেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে, পোস্ট দিয়েছে, বুয়েটের ছাত্র, সেটা দেশের স্বার্থে। এইটা কি এমন ছাত্রলীগের যায় আসে? যায় আসে শেখ হাসিনার স্বার্থ, যে ভারতকে দেখানো যে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি কোনো টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই। এই কারণে আবরারকে তারা হত্যা করলো। কত কাহিনী প্রতিদিন শুনছি। শুধু আয়নাঘর, আমরা তো আয়নাঘর শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়নাঘর। আজকে 9 বছর পর, 10 বছর পর, 8 বছর পর আয়নাঘর থেকে বেরোচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার। 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছে। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন সারা বাংলাদেশে। এটা তো একটা দিক। আর আয়নাঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। আজকেই খবরের কাগজে পড়লাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দাজ যে পা উপর দিকে ঝুলিয়ে মাথার নিচে করে বিএনপির এক নেতাকে সেই 96-97 সালে পিটিয়েছিলেন, সেই ভয়ঙ্কর আলতাফ গোলন্দাজের ছেলে এমপি ছিলেন। তারও এই ধরনের আয়না ঘর ছিল। একটা কুকুরের খামার ছিল, তার বিরুদ্ধে কি নাম জানেন? ফাইম। হ্যাঁ, কি ফাইম গোলন্দাজ তার ছেলে। এই কুকুরের একটা ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে ছেড়ে দিত। ওরা আঁচড় দিয়ে, কামড় দিয়ে একেবারে নাস্তা নাবুদ করে দিত। এমনকি তার দলের লোকও যদি কেউ তার বিরুদ্ধে যেত। এটা তো আমরা শুনেছি বিভিন্ন দেশে, উত্তর কোরিয়া যে কুমিরের ফার্মে ফেলে দেয়। তাহলে দেখুন কি ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতেও বিভৎস নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছিল। জনপদের পর জনপদ তারা সৃষ্টি করেছিল। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। তো অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দেওয়া হয়েছে। এটা জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী। এলাকার মধ্যে যারা বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। আপনাদের ভয় কিসে? আমি উপদেষ্টা পরিষদ বলতে আপনাদের ভয় কিসের? কে আপনাদেরকে নিষেধ করছে? তারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না। এরা টিকিয়ে রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত, হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতি তো অপমাননা করা হচ্ছে। এবং এরা টিকিয়ে যার পরিণতি, ধরো যারা এই যে কাজগুলো করছে, তার আমরা তো তার কিছু আলামত দেখছি। আমরা আলামত দেখছি না? আপনার গতকালে একটা গোলমাল হলো সেই গার্মেন্টসে, এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি? এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে। এই কারণে এই ষড়যন্ত্র হলো। যেমন পার্বত্য চট্টগ্রামে হলো, একটা তুচ্ছ ঘটনা নিয়ে সেটাকে একটা বড় ঘটনায়। এখানে তো মদত
এখনো আছে। পতিত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছেন। যারা বঞ্চিত, শুধুমাত্র খামাখা কারো আত্মস্বজন যদি বিএনপির নেতা থাকে, এই পরিচয়ের কারণে তাকে আপনার বঞ্চিত রাখা হয়েছিল। এই 16-17 বছর কোনো প্রমোশন পোস্টিং দেওয়া হয়নি। এখন এরা অনেকেই হয়তো প্রমোশন পেয়েছেন, কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে না, গড়িমসি করা হচ্ছে। অনেককে প্রমোশন দেওয়া হয়নি, কারণ তার হয়তো মামার শ্বশুর আওয়ামী লীগ করতো, এই কারণে সে 16 বছর এক পদে চুপচাপ তাদেরকে থাকতে হচ্ছে। তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় এমনভাবে ঘাপটি মেরে আছে, শেখ হাসিনার অনুচরেরা শুধু অপেক্ষা করছে। যে হাসিনা বলেছে না, আমি কাছাকাছি আছি, এই কাছাকাছি বলাতে ওরা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা 16-17 বছর লড়াই করেছি, সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, এটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা। এই কারণেই তিনি জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন, ভোট, এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার মন মতো ছাত্রলীগ যুবলীগকে দিয়ে তিনি র্যাব পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। যে আমার ভোটের দরকার নাই, তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতাকর্মীকে, সাধারণ ছাত্রছাত্রীকে, এর উপরেই তোর প্রমোশন হবে, আর এর বিনিময়ে তুই যত লুট করতে পারিস লুট করবি। বেনজির সাহেবরা 1000 কোটি টাকা লুট করেছে জনগণের বুকে গুলি চালিয়ে। তাই বন্ধুরা আমার, এত নিপীড়ন, এত অত্যাচার, এত গুলি বুকে নিয়ে আজকে সারা দেশে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন। এদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশনায়ক তারেক রহমান, যিনি এই গণ আন্দোলনের পটভূমি নির্মাণ করেছেন, যিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তার নেতাকর্মীকে অংশগ্রহণ করিয়ে তিনি সাফল্যের দ্বার প্রান্তে যিনি নিয়ে এসেছিলেন, তারেক রহমান, তার মানবিক এবং সামাজিক যে সহায়তা প্রদান, এইটা আজকে সারা দেশের মানুষ, জনগণ এবং আমরা বিএনপির যারা নেতাকর্মী, আমরাও অত্যন্ত মুগ্ধ, আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে 10, 12, 13 বছর ধরে তিনি গুম হওয়া পরিবার, আপনার ক্রস ফায়ারের শিকার পরিবার, পঙ্গু পরিবার এবং শহীদ পরিবারদেরকে তিনি সহায়তা করেছেন। এবং এটিকে আরও সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, এটিকে খুব দ্রুতভাবে তাদের বাসায় পৌঁছানোর জন্য তিনি একটি সংগঠনও তৈরি করেছেন আতিকুর রহমান রুমনের নেতৃত্বে, মিথুনের নেতৃত্বে, যেটার প্রধান পৃষ্ঠপোষক তিনি। এবং তাদের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশ এবং অন্যান্য সারা বাংলাদেশের যারা কাতরাচ্ছেন, পঙ্গু হয়ে আছেন বা সে সমস্ত শহীদ পরিবারের কাছে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব শুভেচ্ছা নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমাদের শেখ রবিউল ইসলাম রবি আমাদের বিএনপির পরিবারের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে একজন এই গণ আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের নিপীড়িত এক রিক্সা চালক ভাই, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে কিছুটা ফিরে এসেছেন, তার পরিবার যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং শেখ রবির সহায়তায় একটি রিক্সা প্রদান করা হচ্ছে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন, আমি শুধু রিক্সা চালক ভাই শুধু ঢাকার আশেপাশে আমি নিজে 14 জনের বাসায় গেছি। 14 জনের বাসায় গেছি, এই জন্য গেছি, এটা ক্রেডিট নয় যে 14 জনের বেশি রিক্সা চালক মারা গেছে এই ছাত্র জনতার আন্দোলনে। আমরা 14 জনের বাসায় যেতে পেরেছি, আরও অনেকের বাসায় আমরা যেতে পারিনি। এই সমস্ত গরিব রিক্সা চালক ভাইরা
এই দেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং দেশকে সত্যিকার স্বাধীন দেওয়ার জন্য তাদের যে রক্ত, তারা যে রক্ত ঢেলে দিয়েছেন, এইটা সামান্য একটা রিক্সা দিয়ে হয়তো পূরণ হবে না, কিন্তু এইটা যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করে।